আজকে আমরা জানব রেগুলেশন অফ ইনসুলিন রিলিজ নিয়ে। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক থেকেই, যেমন হচ্ছে ডায়াবেটিসের বিভিন্ন ড্রাগস কীভাবে কাজ করে, আর ডায়াবেটিসের সাথে মেইনলি যেহেতু ইনসুলিনটা রিলেটেড এবং সেটা আমাদেরকে মূলত ডায়াবেটিসের প্যাথোজেনেসিস বুঝতেও হেল্প করে। সো আমরা এই টপিকটা বোঝার আগে আমাদেরকে এই চিত্রটাকে ভালোভাবে বুঝতে হবে, এবং আমরা এখানে কয়েকটা রিসেপ্টর দেখতে পাচ্ছি। এই রিসেপ্টরগুলো নিয়ে আমাদের ধারণা থাকা লাগবে। সেই রিসেপ্টরগুলো আমরা যদি দেখতে চাই একে একে করে, আমরা টোটাল এখানে 4টা রিসেপ্টর পাবো। একটা হচ্ছে এখানে একটা রিসেপ্টর আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার, যেটাকে আমরা সংক্ষেপে গ্লুট বলে থাকি। এবং এই গ্লুকোজ ট্রান্সপোর্টার মোটামুটি 7 টাইপসের আছে। এখানে যে টাইপ সেটা হচ্ছে মূলত গ্লুট 2। এবং গ্লুট 2 নিয়ে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, এই গ্লুট 2 কিন্তু ইনসুলিন ইনসেনসিটিভ, অর্থাৎ এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট না, ফলে এটা ইনসুলিন ছাড়াও কাজ করতে পারে, অর্থাৎ গ্লুকোজকে ট্রান্সপোর্ট করতে পারে। সেকেন্ড যে আমরা রিসেপ্টরটা নিয়ে আলোচনা করব, সেই রিসেপ্টরটি হচ্ছে এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল। এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল, এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল। থার্ড আমরা যে চ্যানেল বা রিসেপ্টর নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূলত ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। আমরা যখন ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল বা এরকম ভোল্টেজ গেটেড যেই চ্যানেলগুলো রয়েছে সেগুলো মূলত ডিপোলারাইজেশন যখন হয় তখন মূলত ওপেন হয়, এইটা আমরা জানি। এবং লাস্ট আমরা এখানে একটা রিসেপ্টর দেখতে পাচ্ছি, এটা মূলত একটা জি প্রোটিন কাপল রিসেপ্টর। জি প্রোটিন কাপল রিসেপ্টর, জি প্রোটিন কাপল রিসেপ্টর, কাপলড রিসেপ্টর। তাহলে এই সম্পূর্ণ বিটা সেলে টোটাল হচ্ছে আমরা 4 ধরনের রিসেপ্টর দেখতে পাচ্ছি। এখন আমরা মূলত সম্পূর্ণ বিষয়টাকে এক্সপ্লেন করার চেষ্টা করব, আসলে কীভাবে ইনসুলিনটা মূলত বিটা সেল থেকে রিলিজ হয়। আমরা জানি আমাদের প্যানক্রিয়াসে টোটাল 4 ধরনের সেল থাকে, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল অ্যান্ড পিপি সেল। বিটা সেল থেকে মূলত ইনসুলিনটা রিলিজ হয়। সো যখন ব্লাড ভেসেলে গ্লুকোজের পরিমাণটা মূলত বাড়ে, সেই গ্লুকোজটা গ্লুট 2 ট্রান্সপোর্টার দিয়ে বিটা সেলের মধ্যে প্রবেশ করে। বিটা সেলের মধ্যে যখন এন্ট্রি হয়, সেই গ্লুকোজটা মূলত মাইটোকন্ড্রিয়ার মধ্যে যখন প্রবেশ করে, সেটার মধ্য দিয়ে এটিপি তৈরি করে। এবং যখন গ্লুকোজ থেকে এটিপিটা তৈরি হয়, সেই এটিপিটা মূলত একটা কাজ করে, সেটা হচ্ছে এটিপি সেন্সিটিভ যে পটাশিয়াম চ্যানেলটা আছে সেটাকে হচ্ছে ব্লক করে। এটা একটু ভিন্নধর্মী। নর্মালি যেসব আমরা চ্যানেলগুলো দেখি সেটা এটিপি মূলত চ্যানেলগুলো ওপেন করতে সাহায্য করে, বাট এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে যে এটিপিটা তৈরি হয়েছে সেটি মূলত এটিপি সেন্সিটিভ যে পটাশিয়াম চ্যানেল সেটাকে মূলত ক্লোজ করতেছে। এবং এই ক্লোজ করার কারণে যেটা হচ্ছে, পটাশিয়াম যেটা নর্মালি হচ্ছে ইফ্লাক্স হতো, এটা এখন আর ইফ্লাক্স হতে পারছে না, বরং ইন্ট্রাসেলুলার যে পটাশিয়াম তার লেভেলটা বেড়ে যাচ্ছে। আর ইন্ট্রাসেলুলার যখন পটাশিয়ামের লেভেলটা বেড়ে যায়, তখন আমরা জানি মেমব্রেন যে পটেনশিয়ালটা থাকে সেটা মূলত ইনক্রিজ হয়, এবং একসময় গিয়ে এটা ডিপোলারাইজেশন সৃষ্টি করে। তাহলে ইনক্রিজ পটাশিয়ামের কারণে যেই বিষয়টা হচ্ছে, এখানে একটা ডিপোলারাইজেশন হচ্ছে। আমরা আপাতত ডিপোলারাইজেশন পর্যন্ত থাকি। তার আগে আমরা ইনসুলিন সিনথেসিসের বিষয়টা একটু দেখে আসি। মূলত ইনসুলিনটা মেনলি সৃষ্টি হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। সেটি মূলত রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয়, এবং প্রথম যার প্রিকারসর প্রোটিন হিসেবে তৈরি হয় তার নাম হয় প্রো ইনসুলিন। পরবর্তীতে সেটা ক্লিপ হওয়ার মাধ্যমে প্রো ইনসুলিন তৈরি করে, এবং প্রো ইনসুলিনটা যখন গোলগি কমপ্লেক্সের মধ্য দিয়ে যায় তখন হচ্ছে এটি 2টা অংশে ক্লিপ হয়, একটা হচ্ছে ইনসুলিন আরটা হচ্ছে সি পেপটাইড। এবং সেগুলো মূলত একটা সিক্রেটরি গ্র্যানিউলে হচ্ছে স্টোর অবস্থায় থাকে। এখানে ইনসুলিনটা এবং সি পেপটাইডের অ্যামাউন্টটা সেম থাকে, অর্থাৎ অ্যামাউন্ট বলতে তারা ইকুই মোলার থাকে, অর্থাৎ ইনসুলিন যদি 1 মোল হয় সি পেপটাইডও 1 মোল থাকে। যার কারণে সি পেপটাইডের আমরা যদি অ্যামাউন্টটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা ইনসুলিনের অ্যামাউন্টটাকেও বের করতে পারি।
তাহলে আমরা মূলত সি পেপটাইড যেটা রয়েছে সেটাকে মূলত আমরা ক্লিনিক্যালি হচ্ছে রেডিও ইমিউনো অ্যাসে টেস্টের মাধ্যমে হচ্ছে এটাকে আইডেন্টিফাই করি। যে আইডেন্টিফাই দিয়ে আমরা যখন আইডেন্টিফাই করব সেটার যখন অ্যামাউন্টটা পাবো, সেই অ্যামাউন্ট দিয়ে আমরা মূলত অ্যান্ডোজেনাস যে ইনসুলিন, এই অ্যামাউন্ট দিয়ে অ্যান্ডোজেনাস যে ইনসুলিন সেটার অ্যামাউন্টটুকু আমরা বের করতে পারবো এবং সেটা মূলত আমাদেরকে আমাদের বিটা সেলের ফাংশনটা কতটুকু ইনটেক্ট আছে সেটা নিয়ে আমাদেরকে একটা আইডিয়া প্রদান করে থাকে। তাহলে এটাই হচ্ছে মূলত সি পেপটাইডের মূলত ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। যেহেতু অ্যান্ডোজেনাস যে ইনসুলিন এবং সি পেপটাইড একই ইকুইমোলারে সিক্রেট হয়, সেজন্য সি পেপটাইড দিয়ে আমরা ইনসুলিনের অ্যামাউন্টটুকু বের করতে পারি। আচ্ছা, এখন মূলত আমরা মনে রাখবো এভাবে যখন একটা গ্রেনিউল হিসেবে সৃষ্টি হয়ে বসে থাকে এটি কিন্তু সিক্রেশন হয় না যতক্ষণ পর্যন্ত না বাকি কাজটুকু হচ্ছে। আচ্ছা, আমরা একটু আগেই ডিপোলারাইজেশন পর্যন্ত ছিলাম। আচ্ছা, ডিপোলারাইজেশন যখন হয় আমরা একটু আগেই বলেছি ভোল্টেজ গেটের যে ক্যালসিয়াম চ্যানেলগুলো সেগুলো তখনই ওপেন হয় যখন একটা ডিপোলারাইজেশন ফেজ চলে। সো যখন পটাশিয়ামটা ইনক্রিজ হওয়ার কারণে ডিপোলারাইজেশন হয়েছে তখন হচ্ছে ভোল্টেজ গেটের যে ক্যালসিয়াম চ্যানেল সেটা ওপেন হয় এবং সেটার কারণে এক্সট্রাসেলুলার থেকে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম ইনফ্লাক্স হয়ে থাকে এবং আলটিমেটলি হচ্ছে ক্যালসিয়ামের যে লেভেল ইন্ট্রাসেলুলারলি ইনক্রিজ হয় এবং ইনক্রিজ যে ক্যালসিয়াম সেটা মূলত সিক্রেটরি যে গ্র্যানিউলগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে সিক্রেশন করতে হেল্প করে থাকে। এভাবে মূলত একটা বিটা সেল থেকে ইনসুলিনটা মূলত রিলিজ হয়, যেই ইনসুলিনটা পরবর্তীতে ব্লাডের মধ্যে গ্লুকোজটাকে কমাতে সাহায্য করে। এখন এখানে আরও কিছু কনসেপ্ট আছে, এটাকে আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে এখানে ইনক্রিটিন ইফেক্ট নামে একটা টপিক আছে। আমরা যখন কোনো একটা খাবার খাই সেটা ওরাল কোনো যখন ফুড ইনটেক হয় সেটা প্রথমে স্টোমাকে যায়, দেন হচ্ছে স্মল ইন্টেস্টাইন এবং হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে যায়। সেই খাবারটা যখন ইন্টেস্টাইনে যায় তখন ইন্টেস্টাইন থেকে দুইটা হরমোন আসে, তার নাম হচ্ছে জিআইপি অ্যান্ড হচ্ছে জিএলপি 1। সেটা হচ্ছে গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পেপটাইড, আর জিএলপি 1 বলতে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে গ্লুকাগন লাইক পেপটাইড 1। এগুলো ইন্টেস্টাইনে পৌঁছে তখন সেই ইন্টেস্টাইন থেকে মূলত এই ইনক্রিটিন, এগুলোকে ইনক্রিটিন বলা হয়, সেগুলো আসে এবং পরবর্তীতে সেটা প্যানক্রিয়াসের বিটা সেলের মধ্যে কাজ করে এবং এটা যে রিসেপ্টর উপর কাজ করে সেটা মূলত একটা জি প্রোটিন কাপল রিসেপ্টর। আমরা জানি জি প্রোটিন কাপল রিসেপ্টরগুলোতে পরবর্তীতে কিন্তু সাইক্লিক এমপি প্রোডাকশনটা ইনক্রিজ হয়। সেই সাইক্লিক এমপি ইনক্রিজ হওয়ার কারণেও সেটাও ঠিক যে সিক্রেশন প্রসেস সেটাতে মূলত হেল্প করে থাকে এবং ইনসুলিনটা মূলত সিক্রেশন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ে হচ্ছে গ্লুকোজ এর মাধ্যমে পটাশিয়াম চ্যানেলকে ক্লোজ করার মাধ্যমে ডিপোলারাইজেশন হয়, দেন ক্যালসিয়ামটা ইনফ্লাক্স হওয়ার মাধ্যমে সিক্রেশনটা হয়। আরেকটা হচ্ছে ইন্টেস্টিনাল সেল থেকে যখন জিএলপিগুলো জি প্রোটিন কাপল রিসেপ্টর দিয়ে বাইন্ড করে সাইক্লিক এমপি ইনক্রিজ করার মাধ্যমেও কিন্তু ইনসুলিনটা সিক্রেশন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনসুলিন যে সিক্রেশন এটার পাথওয়ে কিন্তু দুইটা। এটা মূলত হচ্ছে ইনক্রিটিন ইফেক্ট। এখন আমাদেরকে জিআইপি এবং জিএলপি নিয়ে আরও কিছু জানতে হবে। এই ইনক্রিটিনগুলোর কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একটা তো আমরা দেখতেছি যে ইনক্রিটিনগুলো এক নাম্বার যে কাজটা করে সেটা হচ্ছে বিটা সেলের থেকে ইনসুলিন সিক্রেশনটাকে বাড়াচ্ছে এবং আরেকটা কাজ হচ্ছে আলফা সেল থেকেও একটা জিনিস খরিত হয়, সেটা আমরা জানি গ্লুকাগন, যেটা হচ্ছে ঠিক ইনসুলিনের অপোজিট ইফেক্টটা দেয়, অর্থাৎ ব্লাডে গ্লুকোজের লেভেলটা বাড়িয়ে দেয়। আলফা সেলের যে গ্লুকাগন রিলিজ সেটাকে মূলত কমিয়ে দেয় ইনক্রিটিন। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে মূলত স্যাটাইটি যেটা আছে সেটাকে মূলত প্রমোট করে থাকে এবং হচ্ছে সেটা মূলত করে থাকে স্লো গ্যাস্ট্রিক এমফটিং এর মাধ্যমে। এবং আমরা এখানে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে এই ইনক্রিটিন যে ইফেক্টটা রয়েছে সেটা মূলত অ্যাবলিশড হয়ে যায় বা কমে যায়। যার কারণে আমরা যদি ইনক্রিটিন ইফেক্ট কমে যায় চিন্তা করি, আমরা যদি দেখি তাহলে তার মধ্যে কী কী ইফেক্ট পড়বে। নর্মালি বিটা সেলে যে ইনসুলিন সিক্রেশন করতো সেটা কমে যাবে,
ফলে ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে। ঠিক আলফা সেলে গ্লুকাগন ইনক্রিজটা বেড়ে যাবে, যেহেতু ইনক্রিটিন ইফেক্টটা কমে গেল, যার কারণেও ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে এবং স্যাটাইটি যেটা ছিল সেটাকে নেগেটিভলি ইফেক্ট করবে, যার কারণে এবং হচ্ছে স্লো গ্যাস্ট্রিক এমপ্টিংটাকেও সেই অপোজিট ইফেক্ট দেওয়ার কারণে এই দুইটা কারণে অবেসিটি তৈরি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের কারণে ইনক্রিটিন ইফেক্ট যখন কমে, একে তো ব্লাডে গ্লুকোজ লেভেলটা অনেক ইনক্রিজ হয় এবং স্যাটাইটি এবং হচ্ছে স্লো গ্যাস্ট্রিক এমপ্টিং এর বিপরীতে কাজ করার কারণে তার মধ্যে ফলিপেজিয়া বা হচ্ছে অবেসিটি তৈরি হয়। এখন আমাদেরকে কিছু ড্রাগস কীভাবে কাজ করে সেটা এখান থেকে কিছুটা আমরা আইডিয়া করতে পারি। সেটা হচ্ছে নিউয়ার কিছু ড্রাগস রয়েছে, যার মধ্যে আমরা বলতে পারি GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, একটা ড্রাগস আছে যার নাম হচ্ছে অ্যাক্সেনাটিড, যেটা মূলত টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে প্রথম ইনক্রিটিন থেরাপি হিসেবে বর্তমানে কিছুটা পরিমাণে ইউজ করা হচ্ছে, যেটার কারণে ওই সব পেশেন্টের ক্ষেত্রে ইনক্রিটিন ইফেক্টটা ইনক্রিজ হয়, যার কারণে তার স্যাটাইটিটা ভালো হয় এবং সেটা ওয়েট লসও হেল্প করে এবং আলটিমেটলি ব্লাড গ্লুকোজ লেভেলটা কমাতেও সাহায্য করে। এছাড়া আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, DPP-4 ইনহিবিটর কিছু ড্রাগস আছে সেটা মূলত হেল্প করে থাকে। এখন DPP-4টা কীভাবে হেল্প করে থাকে? নর্মালি যে ব্লাডের মধ্যে যখন জিআইপি এবং জিএলপিগুলো আসে সেগুলোকে ব্রেকডাউনের কাজ করে থাকে, ব্রেকডাউন করে থাকে মূলত হচ্ছে DPP-4, অর্থাৎ ডাইপেপটিডাইল পেপটাইডেসটা মূলত কী করে থাকে, এইসব ইনক্রিটিনকে ব্রেকডাউন করে থাকে। এখন আমরা যদি ব্রেকডাউন করে থাকে, এখন আমরা যখন DPP-4 ইনহিবিটর ইউজ করব তখন আলটিমেটলি হচ্ছে কোনটা বাড়বে, সেটা হচ্ছে জিআইপি এবং GLP-1টা বাড়বে এবং সেটা যখন ইনক্রিটিন ইফেক্টটা দিবে তখন হচ্ছে একে তো ব্লাড গ্লুকোজ লেভেল সেটা কমবে এবং হচ্ছে স্যাটাইটি যেহেতু প্রমোট হবে তাহলে সেটা ওয়েট লসেও হেল্প করে থাকবে। এখন এই DPP-4 ইনহিবিটরের মধ্যে কোন ড্রাগসগুলো রয়েছে? তার মধ্যে আছে লিনাকলিফটিন, বেলিডাক্লিফটিন, এই ড্রাগসগুলো মূলত আছে। এটাই হচ্ছে ওভারঅল রেগুলেশন অফ ইনসুলিন রিলিজ।